ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা, এমন দাবি করেছে পাকিস্তান। 2025 সালকে ঘিরে যে কয়েকটা ভবিষ্যৎবাণী আছে, এর মাঝখানে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে সারা পৃথিবী এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ট্রাম্পের আগমনের পর আমরা ওই জিনিসটা আরো শক্তভাবে দেখলাম, কিন্তু এই মুহূর্তে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন এই যুদ্ধ নিয়েও কিন্তু একটা ভবিষ্যৎবাণী ছিল। তবে এটা ওই যে বাবাদের ভবিষ্যৎবাণী না। 150 জন পাকিস্তান আর্মি ঢুকে পড়েছে জম্মু কাশ্মীরে, পালিয়ে বেড়াচ্ছে ভারতীয় সৈন্যরা সেখান থেকে। এই নিউজটি কিছুক্ষণ আগে আমাদের হাতে পৌঁছেছে। এরপরে যেটা লিখেছে, রাতে হামলা করে দিনের আলোতে সাদা পতাকা উড়িয়ে সীমান্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে ভারতীয় সৈন্যরা, বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী। এই যে 5টা বিমান ভূপাতিত করলো, তার একটি রাফায়েল বিমান, বিশ্বের বিখ্যাত অত্যাধুনিক ফ্রান্সের তৈরি রাফায়েল বিমান ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প এটিকে শেম অর্থাৎ লজ্জাজনক বলছে। কেন? যে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে। এবং 2019 সালের অক্টোবর মাসে, অর্থাৎ আজ থেকে 6 বছর আগে এক গবেষণার ভবিষ্যৎবাণী ছিল এই বছর অর্থাৎ 2025 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা ওয়ার হবে, যেটা পারমাণবিক ওয়ারের রূপ নেবে এবং তাতে এই দুই দেশ সহ আশেপাশে অন্তত 12.5 কোটি মানুষ প্রাণ হারাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। 2025 সালকে ঘিরে যে কয়েকটা ভবিষ্যৎবাণী আছে, এর মাঝখানে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে সারা পৃথিবী এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ট্রাম্পের আগমনের পর আমরা ওই জিনিসটা আরো শক্তভাবে দেখলাম, কিন্তু এই মুহূর্তে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন এই যুদ্ধ নিয়েও কিন্তু একটা ভবিষ্যৎবাণী ছিল। তবে এটা ওই যে বাবাদের ভবিষ্যৎবাণী না, এটা আমেরিকার একটা রিপোর্ট ছিল। এমনকি রিপোর্টটা এতটা বাস্তবিক হয়েছে, আপনি দেখেন আমেরিকা ভাই আগে কেমনে জানে না, নিজেই লাগায় কে কইব আসলে, যে এরা এত নিখুঁত ক্যালকুলেশন কিভাবে করে। ভবিষ্যৎবাণী যারা করে এদের 10টার মধ্যে 2টা সত্য হয়, 8টা ভুল হয়, সেইটা একটা। কিন্তু আমেরিকা যখন বলে যে গবেষণা থেকে, তখন মনে হয় যে এরা নিজেরাই আসলে মাঠ সাজায়, পরিস্থিতি তৈরি করে। আর আমাদের মতন যে দেশগুলো আছে গান্ডু টাইপের দেশ, যে দেশের জনগণ গান্ডু টাইপের, আমরা বিজ্ঞান প্রযুক্তির তুলনায় এখনো ধরেন ওই যে এই পোস্টটি দেখলে শেয়ার না করে যাবেন না, লাইক কমেন্ট করে যাবেন, ওই দেশে আমরা যেহেতু আছি, আমেরিকা বোঝে এদেরকে নিয়ে খেলা যাবে। আর ভারত পাকিস্তান তো আরো কঠিন, তো খেলতেছে। আচ্ছা, কি ছিল সেই ভবিষ্যৎবাণী? জম্মু কাশ্মীর বিরোধের জের ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হবে। দেখেন, ঘটনা কিন্তু সত্য। এই জম্মু কাশ্মীরের ঘটনা নিয়ে কিন্তু এই ভারত পাকিস্তানের প্রথম ধাপ আমরা দেখছি। আমি যখন নিউজটি করছি আজকের দিনে হয়তো আরো কয়েকটা ঘটনা ঘটে গেছে, এমনকি এটা ক্রমবর্ধমান হবে যদি না থামে। তো এই রিপোর্টটি বলছিল, যে গবেষণাটি বলছিল যে এই যুদ্ধে তাৎক্ষণিকভাবে পারমাণবিক যদি সংঘর্ষ হয়ে যায় 12.5 কোটি মানুষ মরবে। এই তথ্যটা 2019 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এবং এই ঘটনার ফলে, পরমাণু যুদ্ধের ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, তাতে আরো কয়েক কোটি মানুষ মারা যাবে এবং কি এখানে দুর্ভিক্ষ দেখা দিবে। একটা দুর্ভিক্ষের কথা আমরা শুনতাম, এখন মনে হচ্ছে এই সিচুয়েশনটাই সেই দুর্ভিক্ষকে সামনে নিয়ে আসবে। শক্তিধর এই দুটি দেশের মধ্যে আপনার বলা হয়েছে যে 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগতে পারে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়। 2019 সালে অক্টোবরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণেও এ নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছিল। প্রতিবেদনটি তৈরি করেছিলেন মিজানুর রহমান খান। তা আমরা দেখছি যে আপনার এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছিলেন। দৃশ্যকল্প 1 ছিল যে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী, নিহত হবেন ভারতীয় নেতারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতর প্রবেশ করবে আর পাকিস্তানও আপনার যুদ্ধ লেগে যাবে। এটা হয় না। দৃশ্যপট 2,
এইটা একদম ভাই হুবহু মিলে গেছে। কাশ্মীরে আক্রমণ করবে ভারত, একদম সেম হুবহু মিলে গেছে। বলতে এটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে যে কারা এই অভিযান চালিয়েছে। পাকিস্তান বরাবর বলছে ভারত সম্পর্কে কিন্তু সবার সন্দেহের দানা বাঁধছে মোদী সরকারের বিরুদ্ধে। তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। দৃশ্যকল্প তারা কয়েকটা প্ল্যাটফর্ম সাজিয়েছিল যে কিভাবে এই দুই দেশ যুদ্ধে জড়াবে। কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না, আর এরকম আরো নানান রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 150 জন পাকিস্তান আর্মি ঢুকে পড়েছে জম্মু কাশ্মীরে, পালিয়ে বেড়াচ্ছে ভারতীয় সৈন্যরা সেখান থেকে। এই নিউজটি কিছুক্ষণ আগে আমাদের হাতে পৌঁছেছে। এরপরে যেটা লিখেছে, রাতে হামলা করে দিনের আলোতে সাদা পতাকা উড়িয়ে সীমান্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে ভারতীয় সৈন্যরা, বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী। ভারতের বিরুদ্ধে আফগানরা প্রস্তুত, দিল্লির আকাশে অন্ধকার বলে একটি পত্রিকা হেডলাইন করেছে যে আফগান সৈন্যরাও প্রস্তুত হয়েছে, এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং সেই সিদ্ধান্তের কারণে দিল্লির আকাশে আফগানকে ইরানকে পাশে পাবে যে আশা করেছিল, সেই আশাও এখন শেষ হয়ে উল্টো ইরান এবং আফগান পাকিস্তানের পাশে আছে বলেই ইতিমধ্যে ঘোষণা আসছে। ইরান যদিও এর মধ্যে বলেছেন যে ভারত আর পাকিস্তান চাইলে আমরা মধ্যস্থতা করে তাদের মধ্যে যে উত্তেজনা হয়েছে, যতটুকু যুদ্ধ আগিয়েছে সেটাকে থামানোর ব্যাপারে কাজ করতে চাই। কিন্তু ইতিমধ্যে পাকিস্তান থেকে যে খবর আসছে, সেই খবর থেকে জানা যাচ্ছে যে ভারত যদিও এই যুদ্ধ থেকে এখন থেমে যাওয়ার জন্য, পিছিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে, কিন্তু পাকিস্তান এর বদলা নিবে। পাকিস্তান কিছুতেই পিছিয়ে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তার সাথে আরো যে পরাশক্তিগুলা পাকিস্তানকে সাহায্য করছে, তারাও পিছিয়ে যাওয়ার পক্ষে নয়। তারা হলেন চায়না, তারা হলেন তুর্কি। এভাবে এই শক্তিগুলা এবং বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও পাকিস্তানকে আভ্যন্তরীণভাবে সমর্থন করে যাচ্ছে। ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা, এমন দাবি করেছে পাকিস্তান। ভারতীয় সেনারা পালিয়ে যাওয়া প্রসঙ্গে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিজ এক্স অ্যাকাউন্টে লিখেছেন, প্রথমে ভারত তদন্তের প্রস্তাব থেকে পিছিয়ে যায়, এখন আবার সীমান্ত থেকে পালিয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তান সেনাবাহিনীর প্রতিশোধ এবং রাতভর অভিযানের পর নিয়ন্ত্রণ রেখার কাছে চূড়া কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনী আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে ভারত মূলত তাদের পরাজয় মেনে নিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের দাদাগিরি মাত্র কয়েক ঘন্টায় কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখুন, ভারত প্রথমেই পাকিস্তানের ভূখণ্ডে কাশ্মীর যে সীমান্তবর্তী এলাকা, সেই জায়গায় আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণের ঠিক অল্প কিছু সময়ের ভিতরেই পাকিস্তানের যে পাল্টা প্রতিক্রিয়া, যে পাল্টা আক্রমণ, সেই আক্রমণে ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে, এমন সংবাদই আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে এবং এর সত্যতাও পাওয়া গিয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছেন। সংবাদপত্রে আসছে, পাকিস্তান ও আজাদ কাশ্মীরের মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও আকাশপথে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে। এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান, সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয়। পাকিস্তানের ভয়াবহ পাল্টা হামলায় টিকতে না পেরে ভারতের সেনাবাহিনী পিছু হটেছে। এক পর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছেন, এমন দাবি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ। তার খবরটি প্রকাশ করেছে আল জাজিরা বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা টুইটারে এই দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের বিভাজনকারী সীমান্তে একটি চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়ে যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবেই বিবেচিত হয়। যাই হোক, তো দেখেন, মাত্র কয়েক ঘন্টা ভারতের এই যে সেনাবাহিনী, এত শক্তিশালী সেনাবাহিনী, ভারত যত না ফালাফালি করে, লম্পজম্প করে, কিন্তু যুদ্ধক্ষেত্রে যে ভারত পাকিস্তানের কাছে নস্যি, সেটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছে যে ভারতের 6টি যুদ্ধবিমান, যে রাফায়েল যুদ্ধবিমান, সেটি ধ্বংস করা হয়েছে। প্রথমে ভারত অস্বীকার করলেও এখন কিন্তু সেটি স্বীকার করে নিয়েছেন। ভারত বলছেন যে 5টি না, 3টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। এখন দেখুন, অনেকেই অনেক রকম তথ্য উপাত্ত সামনে হাজির করেন। আমি সংবাদপত্র বা আন্তর্জাতিক মিডিয়ার খবর ছাড়া কোনো সংবাদ প্রকাশ করি না। ইতিমধ্যে আমরা যেটা জানছি যে ভারত বলছে যে ভারতের যে হামলা করেছে পাকিস্তানে, সে হামলায় 70 জন মারা গেছে। অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যেই বলছে যে পাকিস্তানের হামলায়
বহু পাকিস্তানের সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। তো এই জায়গায় যে যুদ্ধ, এই যুদ্ধের খেলায় কিন্তু পাকিস্তান এখন ফ্রন্ট লাইনে, এবং পাকিস্তান ভারতের থেকে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। যদিও সামরিক শক্তির দিক থেকে ভারত বিশ্বের 12তম আর পাকিস্তান হচ্ছে বিশ্বের 29তম। তারপরেও দেখুন এই যুদ্ধের মাত্র কয়েক ঘন্টায় ভারতের সোলজাররা সাদা পতাকা উড়িয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে। অক্টোবর মাসে অর্থাৎ 5 থেকে 6 বছর আগে এক গবেষণার ভবিষ্যৎবাণী ছিল এই বছর অর্থাৎ 2025 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা ওয়ার হবে, যেটা পারমাণবিক ওয়ারের রূপ নেবে এবং তাতে এই দুই দেশ সহ আশেপাশে অন্তত 12.5 কোটি মানুষ প্রাণ হারাবে। কি ভয়ঙ্কর কথা, তাই না? যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয় রাটগার্স ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান ব্রোবক তার এই ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? কেননা 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানি থেকে যেই উত্তেজনা তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে, সেইটার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের 8 স্থানে হামলা চালিয়েছে। আমি যখন কথা বলছি তার 8 ঘন্টা আগে সেই অপারেশনের নাম তারা দিয়েছে অপারেশন সিন্দুর। অন্যদিকে পাকিস্তান এখনো পর্যন্ত কোন রকম পাল্টা আঘাত চালায়নি, কিন্তু যে কোনো সময় আঘাত এমন হতে পারে আপনারা যখন এই ভিডিও দেখছেন তখনই পাকিস্তান পাল্টা আঘাত চালিয়েছে ভারতে, যেটার নাম তারা দিয়েছে সম্ভবত অপারেশন সুহাগ রাত। আমি জানি না এই অপারেশন সুহাগ রাত আসলেই সুহাগ রাত কিনা, কিংবা অপারেশন সিন্দুর পরবর্তীতে অপারেশন ইন্দুরে পরিণত হবে কিনা, সেটি নিয়ে নানান রকম জল্পনা কল্পনা অব্যাহত আছে।